অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ইন্টারভিউটা সবাই কিন্তু খুব মন দিয়ে শোনেন। রাজ্য সরকারটা কি চলছে? অর্থ দপ্তর যখন অর্থ বন্টন করেন তার কাছে তো সবই হিসেব থাকে। অর্থ দপ্তর জানে না সরকারি কর্মচারী কত আছে? এ কি পাড়ার ক্লাব চলছে নাকি? হরিশিয়ার ডিস্ট্রিক্টের মিলন সংঘ ক্লাব? এই রাজ্য সরকারের জন্মটাই একটা দুর্নীতিমূলক প্রক্রিয়ার মধ্য দিয়ে। আমি কথাটা বলে আসছি, লোকে হয়তো অর্থটা বোঝেন না বা বুঝতে চান না। সেই রাজ্য সরকারের কাজকর্ম কখনো দুর্নীতিমুক্ত হতে পারে? শিক্ষায় যদি দুর্নীতি ঢুকে যায় তাহলে লক্ষ্মীর ভাণ্ডারেও লক্ষ্মী আসবে না, যুবশ্রীতে যুবক আসবে না যুবশ্রীর জন্য, কন্যাশ্রীতে মেয়েরা নাবালিকা মেয়ে বেড়ে যাচ্ছে এবং নাবালিকা ধর্ষণ বেড়ে যাচ্ছে, এবং সেই কাজটির পেছনে সৌগত বাবুদের দলের লোকেদের প্রত্যক্ষ অংশগ্রহণ আছে। প্রাথমিকে 32,000 শিক্ষকের চাকরি বাতিল মামলা একদম কলকাতা হাইকোর্টের তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলল রাজ্য। তার বিচার পদ্ধতি নিয়ে এবার প্রশ্ন তুলেছেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত। বৃহস্পতিবার প্রাথমিক মামলার শুনানিতে বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চে তার বক্তব্য ছিল যে তখনকার সিঙ্গেল বেঞ্চের বিচারপতি সঠিক বিচার পদ্ধতি মেনে বিচার করেননি। শুনানি পদ্ধতি নিয়েও একাধিক প্রশ্ন রয়েছে। সিঙ্গেল বেঞ্চ সকলকে বলার সুযোগ দেয়নি। বিচারপতি খেয়াল খুশি মতো শুনানি পর্ব চালিয়ে গেছেন। স্যার, আপনিও কি তাই মনে করেন? দেখুন, এ নিয়ে আমি কোনো মন্তব্যই করব না, কারণ মামলা শুনানি চলছে। মামলার শুনানি চলাকালীন সেই মামলা নিয়ে কোনো মন্তব্য আমি করি না। যা বলার আদালতে বলবো, তখন জানতে পেরে যাবেন যে আমাদের কি বক্তব্য। অভিজিৎ গঙ্গোপাধ্যায় সবসময় একটা চর্চার মুখে এসেছে এবং এই কথাও সময় বলা হয়েছে তার যে রাজনৈতিক মতাদর্শ, রাজনৈতিক চিন্তা ভাবনা, তিনি সময় সময় আপনার কথা বলেছেন যে তার রাজনৈতিক চিন্তা ভাবনা কিছুটা আপনার থেকে ইন্সপায়ার্ড হয়েছেন, আপনার মতাদর্শগত দিকগুলো থেকে। সেই জায়গা থেকে একজন বিচারপতিকে এখন তিনি আর বিচারপতি ননও দাগিয়ে দেওয়া হচ্ছে। স্যার, কিভাবে দেখুন, আসলে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ইন্টারভিউটা সবাই কিন্তু খুব মন দিয়ে শোনেননি। অভিজিৎ বলেছিলেন তিনি 3জন আইনজীবীর নাম করেছেন যাদের কাছে ওর মতে তিনি কাজ শিখেছেন। সেই 3জনের মধ্যে 2জন ছিলেন এই তৃণমূল সরকারের অ্যাডভোকেট জেনারেল, বিমল চ্যাটার্জি এবং অনিন্দ্য মিত্র। তা সবাই এখন সেটাকে গুরুত্ব না দিয়ে আমার নামটাই গুরুত্ব দিলেন। তার কারণ ঘটনাচক্রে আমি হচ্ছি প্রবাহের বিরুদ্ধে একটি রাজনীতি, সেই রাজনীতির সঙ্গে যুক্ত ছাত্রাবস্থা থেকেই, এবং এই বিভিন্ন দুর্নীতিমূলক মামলাগুলো করছি, মামলার সওয়াল করছি। তাই সকলেই এটা রাজনৈতিক দৃষ্টিকোণ থেকেই এটা বলেছেন। আমি আরো খুশি হতাম যদি কেউ বলতেন যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি অনিন্দ্য মিত্রের মতো আইনজীবী, বিমল চ্যাটার্জির মতো আইনজীবীর কাছেও কাজ শিখেছেন। আমি তো তাদের তুলনায় নগণ্য, কিন্তু এটাকে রাজনৈতিকভাবে ব্যবহার করা হয়, এছাড়া আর কিছু না। এজির উদ্দেশ্যে ডিভিশন বেঞ্চের মন্তব্য এখন কেন এই দাবি করছেন? আপনারা তখন তা মেনে নিয়েছিলেন, নির্দেশনামায় সেসবের উল্লেখ রয়েছে। আর তখন এজি সাফাই দিয়ে বলছেন যে কিছু করার ছিল না, প্রতিটি নির্দেশকে চ্যালেঞ্জ করে তো আর ডিভিশন বেঞ্চে যাওয়া যায় না। তার সওয়াল বিচার পদ্ধতি নিয়ে প্রশ্ন রয়েছে। আবার বলি, কিছু মনে করবেন না, এই মামলা চলছে, এই মামলায় আমাকে পাল্টা সওয়াল করতে হবে। আমি কি সওয়াল করব তা যদি এখনই আমি জনসমক্ষে বলে দিই তাহলে সওয়াল করার মতো প্রেরণাটা আমার নষ্ট হয়ে যাবে। একদমই। স্যার, একটা প্রশ্ন হচ্ছে যে কেন মানিক ভট্টাচার্যকে জেল থেকে তলব করেছিলেন তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়? এদিন হাইকোর্টে একদম জোরালো সওয়াল করলেন প্রাথমিক শিক্ষা পর্ষদের আইনজীবী কিশোর দত্ত। আবারও এক কথাই বলি যে ওনারা কি সওয়াল করেছেন, সেই সওয়ালের কতটা যৌক্তিকতা, কতটা প্রাসঙ্গিকতা, কতটা তার আইনি ভিত্তি, এটা যখন পাল্টা সওয়াল করব সব মন দিয়ে শুনবেন এবং তখন সেটা আপনাদের মিডিয়া প্রচার করে দেবেন। সুপ্রিম কোর্টের নির্দেশে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা 25% মেটানোর কথা বলা হয়েছিল। সেই মতো সম্প্রতি বিভিন্ন দপ্তর এবং সরকারি সংস্থাগুলির কাছে কর্মচারীদের সংখ্যা জানতে চেয়েছিল অর্থ দপ্তর। এরই মাঝে রিপোর্ট দাবি করা হলো। ডিএ সংক্রান্ত রুলিং বদলের আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য সরকার। রিপোর্ট অনুযায়ী বকেয়া ডিএ মেটানো নিয়ে অন্তর্বর্তীকালীন নির্দেশের পরিবর্তন চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য সরকার। শীর্ষ আদালতে নির্দেশের কিছু বিষয় নিয়ে একদম ব্যাখ্যা চাওয়া হয়েছে রাজ্যের তরফে। এই আবেদনের মাঝেও অবশ্য বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার বিষয়ে কাজও শুরু করে দিয়েছে রাজ্য সরকার। আমি জানি না তারা কি আবেদন করেছেন, সে আবেদনটা আমি দেখিনি। কোনো কিছু না দেখে মন্তব্য করাটা ঠিক হবে না। এখন রাজ্য সরকার তারা তাদের যারা পরামর্শদাতা তাদের পরামর্শ অনুযায়ী কাজ করছেন, সেটা তাদের বিষয়। বিষয়টা যখন আদালতে আসবে তখন আমাদের যে সওয়াল করবো আমরা। রীতিমতো একটি বেসরকারি সংস্থা, তাদেরকে প্রযুক্তি তৈরির দায়িত্ব দেওয়া হয়েছে রাজ্যের তরফে, এবং 2009 সালের ইন্টিগ্রেটেড ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট সিস্টেমে 2009 সালে রোপা কার্যকর হওয়ার পরে
কার্যকালের মেয়াদ সংক্রান্ত তথ্য জানাতে হবে, এরকম বলা হয়েছে। অর্থাৎ সরকারি কর্মচারীরা 2009 সালের জুলাই থেকে 2019 সালের ডিসেম্বর মাস পর্যন্ত নিজেদের কার্যকালের তথ্য একদম তাদের প্রত্যেককে পুঙ্খানুপুঙ্খভাবে জানাতে হবে। এই যে সরকারের তাদের তথ্য প্রদান করলে অর্থ দপ্তর সহজেই নির্ধারণ করতে পারবে কি ব্যাপার কোনো সরকারি কর্মী কতটা বকেয়া দিয়ে প্রাপ্য, এটা রীতিমতো তাদেরকেই স্যার রীতিমতো তথ্য দিয়ে জানাতে হবে। আমি জানি না যেটা বললেন আপনারা, অর্থ দপ্তর যদি এই কথা বলে থাকে তাহলে তো আমার মনে একটা প্রশ্ন উঠে যায়, রাজ্য সরকারটা কি চলছে? অর্থ দপ্তর যখন অর্থ বন্টন করেন তার কাছে তো সবই হিসেব থাকে। অর্থ দপ্তর জানে না সরকারি কর্মচারী কত আছে? এ কি পাড়ার ক্লাব চলছে নাকি, হরিশার ডিস্ট্রিক্টের মিলন সংঘ ক্লাব? এই রাজ্য সরকারের জন্মটাই একটা দুর্নীতিমূলক প্রক্রিয়ার মধ্য দিয়ে। আমি এই কথাটা বলে আসছি, লোকে হয়তো অর্থটা বোঝেন না বা বুঝতে চান না। সেই রাজ্য সরকারের কাজকর্ম কখনো দুর্নীতিমুক্ত হতে পারে? যেখানেই রাজ্য সরকার এবং রাজ্য সরকার পরিচালনায় যে রাজনৈতিক দল আছে, যেখানেই তারা দেখবেন যে টাকা উপার্জনের সুযোগ আছে, তারা সেখানে টাকা উপার্জন করবেন, দুর্নীতি করবেন, এটা স্বতঃসিদ্ধ হয়ে দাঁড়িয়েছে। ওরা কখনো কোনো কাজ দুর্নীতিমুক্তভাবে করতে পারেন না, এটা মানুষকে বুঝতে হবে। আর শেষ প্রশ্ন আপনার কাছে, সৌগত রায় বলছেন যে দেশের গরিব মানুষ অনেক জায়গায় দুর্নীতিটাকে মেনে নেয়। তলার মানুষরা তারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে, কন্যাশ্রী পাচ্ছেন, স্বাস্থ্যসাথী পাচ্ছেন, তারা প্রত্যক্ষভাবে উপকৃত। এখানে কিছু শিক্ষক নিয়ে দুর্নীতি বড় ইম্প্যাক্ট হবে না এবং সবাই এটা দেখছে এবং বুঝছে। শুধু আমাদেরই হচ্ছে তা তো নয়, লোকে তো সিপিএম কেও টাকা দেয়, বিজেপি কেও টাকা দেয়। সৌগত বাবু শিক্ষিত মানুষ, তিনি এই ধরনের কথা বলছেন হয়তো তার রাজনৈতিক বাধ্যবাধকতা থেকে। তিনি অন্তর থেকে এই কথা বলতে পারেন আমার বিশ্বাস হয় না। শিক্ষায় যদি দুর্নীতি ঢুকে যায় তাহলে লক্ষ্মীর ভাণ্ডারেও লক্ষ্মী আসবে না, যুবশ্রীতেও যুবক আসবে না যুবশ্রীর জন্য, কন্যাশ্রীতে মেয়েরা নাবালিকা মেয়ে বেড়ে যাচ্ছে এবং নাবালিকা ধর্ষণ বেড়ে যাচ্ছে, এবং সেই কাজটির পেছনে সৌগতবাবুদের দলের লোকেদের প্রত্যক্ষ অংশগ্রহণ আছে এবং ওরা এখন এই দুর্নীতিটাকেই স্বাভাবিকীকরণ করার চেষ্টা করছেন। আমি শেষে একটা প্রশ্ন দিয়ে শেষ করব। একদিকে তৃণমূলের নেতা হুমায়ুন কবিররা বলছেন আসন্ন নির্বাচনে তৃণমূল 200 পেরোতে পারবে না, সামনে নির্বাচন, আপনারাও কি বলবেন দুর্নীতিটা কোনো ফ্যাক্টর হবে না? আমি তো মনে করবো দুর্নীতি একমাত্র ফ্যাক্টর। দুর্নীতি গণতন্ত্রকে ধ্বংস করে, দুর্নীতি একটা সমাজকে ধ্বংস করে। তাই চিরকাল দেখবেন মানুষ দুর্নীতির বিরুদ্ধেই লড়াই করেছেন। সেই জন্য তো ছেলেবেলা থেকে শেখানো হয় ওই যে অপরের জিনিস না বলিয়া গ্রহণ করিতে নাই, পরের দ্রব্য না বলিয়া গ্রহণ করা অপরাধ। এই সমস্ত শেখানো হয় কেন? তাহলে তো শেখাতে পারতো যে পরের দ্রব্য না বলিয়া লুটপাট করার মধ্যে এক মাহাত্ম্য আছে, তোমরা সেই মাহাত্ম্যের অধিকারী হইয়া বড় হও এবং অধ্যাপনা করো। তা তো বলানো হয় না।